ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিএস স্টুডিও। গল্পের জগতে আপনাদেরকে স্বাগত। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হতে পারে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি আপনাদেরকে গল্পের জগতে নিয়ে যাব বলে। আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি। ভূতের গল্পে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক, দেবদেবী, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ থাকে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরে এগুলি ব্যবহার করে থাকেন, কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। আমরা আশা করব আমাদের শ্রোতারাও সমস্ত রকম কুসংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করবেন। আমাদের আজকের নিবেদন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প। তারাদাস বন্দ্যোপাধ্যায় জন্ম 15ই অক্টোবর 1947 এবং মৃত্যু 18ই জুলাই 2010। তিনি ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, ছোট গল্পকার এবং সম্পাদক। তিনি কিংবদন্তি তুল্য সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র ছিলেন। তারাদাস বেশ কয়েকটি ছোট গল্প ও উপন্যাস লিখেছিলেন, যেমন কাল নিরবধি, সপ্তর্ষির আলো, কক্ষপথ ইত্যাদি। তার কাজল উপন্যাসটি তার বাবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিরচিত অপরাজিত সিকুয়েল ছিল। তারাদাস উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সাথে সাথে কাজল লেখা শুরু করেছিলেন। তারাদাস বন্দ্যোপাধ্যায়ের সর্বাধিক উল্লেখযোগ্য অবদান ছিল তারানাথ তান্ত্রিক, যা ছিল এক তন্ত্র সাধকের অভিজ্ঞতার গল্প। তারানাথ তান্ত্রিক চরিত্রটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন এবং তারই ধারাবাহিকতা বজায় রেখেছিলেন তারাদাস। এই গল্পগুলো প্রকাশিত হয়েছিল দুটি বই, তারানাথ তান্ত্রিক এবং অলাদ চক্র। শুরু হচ্ছে তারাদাস বন্দ্যোপাধ্যায় রচিত অলাদ চক্র। সেদিন তারানাথের কাছ থেকে চলে আসার ঠিক পরেই কোনো ছুটির দিন ছিল না। তারপর দুটো রবিবার, আর আমি আর কিশোরী দুজনেই ব্যস্ত ছিলাম। ফলে গল্পের দারুণ আকর্ষণ থাকলেও তারানাথের বাড়ি যাওয়া হয়ে ওঠেনি। অবশ্য আমরা ইচ্ছে করেও মাঝে মাঝে ফাঁক দিই, বিশেষ করে একটু পুরনো আর লম্বা গল্প শোনার জন্য। এই ধরনের গল্প একদিন বা দুদিনে শেষ হয় না। মাঝে মাঝে ইচ্ছে করে ডুব দিয়ে আমরা দেখতে চাই তারানাথ গল্পের খুঁটিনাটিতে কোনো গোলমাল করে ফেলে কিনা। আজ পর্যন্ত তেমন কোনো ঘটনা ঘটেনি। 3 মাস পরে ফের শুরু করলেও সে সবটা ঠিকঠাক বলে, নামধাম একেবারেই ভুল করে না, তারিখ গুলিয়ে ফেলে না, কে কার কি হয় তা সব ঠিকঠাক মনে রাখে। ফলে আমরা তার গল্প এখন প্রায় বিশ্বাস করতে শুরু করেছি। আগের মতো কেবল গল্পের নেশা নয়, তার সঙ্গে মিশেছে বেশ খানিকটা শ্রদ্ধা। তবে এবার গল্পের খেয়েই ধরতে একটু দেরি হলো, কারণ যে কোম্পানিতে আমি কাজ করি তারা হঠাৎ মাসখানেকের জন্য আমাকে বদলি করলো বিহার আর মধ্যপ্রদেশের সীমান্তের একটা জায়গায়। সেখানে কোম্পানির নতুন কারখানা হবে। 2-3টে জায়গা দেখা হয়েছে। আপাতত অফিসের একজন মেজকর্তা, সার্ভেয়ার আর আমি যাচ্ছি। ঘোর পাহাড় জঙ্গলের মধ্যে তাঁবু ফেলে থাকতে হবে। রান্নাবান্না, জঙ্গল পরিষ্কার করা, জরিপের কাজে সাহায্য, এসবের জন্য জনপনেরো লোক স্থানীয় কোনো আদিবাসী গ্রাম থেকে জোগাড় করতে হবে। আমার কাজ হলো তহবিল আর হিসাবপত্র রাখা আর সাধারণভাবে সবকিছুর তত্ত্বাবধান করা। বাঙালি বাড়ি ছেড়ে বেরোতে ভালোবাসে না। বেশ আছি বাপু কলকাতায়, বাড়ি অবশ্য গ্রামে, তবু ইচ্ছে করলেই 2 কি 2.5 ঘন্টার মধ্যেই সেখানে পৌঁছাতে পারি। শহরে মেশে থাকি। মেস থেকে সকালে স্নান খাওয়া সেরে পান মুখে দিয়ে ধীরে সুস্থে 9:30টায় বেরুলে কোনো তাড়াহুড়ো না করেই 10টার ভেতরে অফিসে হাজির হই।
বিকেলে ফিরে হাত মুখ ধুয়ে জলখাবার খেয়ে অন্য বোর্ডারদের সঙ্গে ব্রিজ খেলায় বসে যাই। রাত 10টায় খাওয়া, 11টার মধ্যে বিছানা আশ্রয়। সমস্ত ব্যাপারটা ভেতরটা একটা যেন নিশ্চিত নির্ভরতা আছে। মসৃণ গতিতে এমনভাবে জীবন চলে গেলে কে আর যেচে জটিলতা আমদানি করে। তারপর অফিস থেকে বলছে বটে 1 মাস, শেষ পর্যন্ত সেটা কতদিনে গিয়ে ঠেকে তার কে বলে, বলা ভারী কঠিন। কাজ শেষ না হলে আমার ভালো লাগছে না বলে বায়না করলে তো আর কোম্পানি কলকাতায় ফিরিয়ে আনবে না। বন্ধু আর আড্ডা ফেলে। সব কিছুই ছেড়ে সিনেমা থিয়েটার আর শহরের হরেক মজা ফেলে কি জঙ্গলে যেতে ইচ্ছে করে। অফিসে নির্দেশ জানিয়ে বাবাকে চিঠি লিখলাম। আশা ছিল বাবা যদি অত দূরে জনমানবহীন জায়গায় যাওয়া নিয়ে একটু উদ্বেগ প্রকাশ করেন তাহলে বাবার স্বাস্থ্য ভালো নয় এই অজুহাত দেখিয়ে অফিসে দরখাস্ত করে যাওয়াটা ঠেকাতে চেষ্টা করব। হায় রে, নিজের বাবাকে এতদিনে কেন ঠিকঠাক চিনিনি তা ভেবে অবাক লাগলো। বাবা লিখলেন, স্নেহের বাবা জীবন, তোমার পত্র পাইয়া আনন্দিত হইলাম। কলিকাতার বদ্ধ বাঁচা হইতে এতদিনে কর্মের সূত্রে তোমার বাইরে যাইবার সুযোগ ঘটিয়াছে, ইহার জন্য পরমেশ্বরকে ধন্যবাদ জানাই। এক জায়গায় কাদায় গুণ পুঁতিয়া পড়িয়া থাকিলে মানুষত্বের সম্যক বিকাশ ঘটে না। ঈশ্বরের এই সুন্দর সৃষ্টির বৈচিত্র্য দেখিবার সুযোগ পাওয়া ভাগ্যের কথা। আমাদের যৌবনে এত সুযোগ ছিল না। আমার সারা জীবন পাড়া গ্রামেই কাটিল। যাহা আমি পারি নাই তুমি তাহা করিতে চাইয়াছ ভাবিয়া গর্বিত বোধ করিতেছি। আমার জন্য বিন্দুমাত্র চিন্তা করিও না, আমি ভালোই আছি। এখনও বেশ পরিশ্রম করিতে পারি। 1 মাস কেন, 6 মাস তুমি বাইরে থাকিলেও ক্ষতি হইবে না। নিয়মিত পত্র দিয়া কুশল জানাইবে। ইতি আশীর্বাদ বাদক বাবা। না, বাবাকে আর মানুষ করা গেল না। সুটকেস গোছাতে শুরু করলাম। হাতে সময় বেশি ছিল না। ভেবেছিলাম যাওয়ার আগে একবার তারানাথের সঙ্গে দেখা করে যাব, কিন্তু তার আর সময় পেলাম না। কিশোরীকে বলে গেলাম সে যেন তারানাথকে জানিয়ে দেয় খবরটা। মেসে 1 মাসের ভাড়া অগ্রিম দিয়ে গেলাম। ম্যানেজারকে জানিয়ে রাখলাম যদি 1 মাসেরও বেশি দেরি হয় তাহলে মানি অর্ডারে টাকা পাঠাবো, নইলে কিশোরী এসে দিয়ে যাবে। মেসে বহুদিন আছি, ম্যানেজারের সঙ্গে প্রায় বন্ধুত্ব হয়ে গিয়েছে। তিনি হেসে বললেন, অ্যাডভান্সটা না দিলেও চলতো, এমনি চলে যান না। বাইরে যাচ্ছেন, হাতে বাড়তি নগদ থাকা ভালো। আমি অবশ্য শুনলাম না, যেখানে যাচ্ছি সেই জঙ্গলে পয়সা খরচ করার কোনো সুযোগ সুবিধা নেই। খামোখা বেশি টাকা রেখে হাতে কী করবেন? এটা আমিও ভাবলাম। রাত 10টা বেজে 10 মিনিটে হাওড়া থেকে রাউরকেল্লা এক্সপ্রেস ছাড়ে। সেই ট্রেনে রওনা দিতে হবে। পরদিন ভোর রাত্রিরে রাউরকেল্লা নেমে বাস ধরে বীরমিত্রাপুর হয়ে সিমডেগা যেতে হবে। বন জঙ্গল আর পাহাড়ের মধ্যে দিয়ে প্রায় 60 মাইল রাস্তা। সিমডেগা বিহারের রাঁচি জেলায় অবস্থিত হলেও জায়গাটা বিহারের উড়িষ্যা আর মধ্যপ্রদেশের প্রায় সংযোগস্থলে। বাঙালি আছে সামান্য কয়েক ঘর, বেশিরভাগই বিহারি, মারোয়ারি আর হোমুন্ডা, ওরাও ইত্যাদি আদিবাসী। সেখানে থাকবে আপাতত একজন মালিগোছের কর্মচারী। সে বাড়িঘর দেখাশোনা করবে আর পাহারা দেবে। বাঙালি বাড়ি বাইরে যেতে চায় না। শুনছি বেড়াতে যাওয়ার সময় ঘোড়ার গাড়ি ডেকে তাতে মালপত্র তুলে দরজায় তালা বন্ধ করবার সময় চাবি ঘোরাতে ঘোরাতে সে মনে মনে ভাবে, না গেলেই হতো। আমারও প্রথম দিকে তাই হয়েছিল বটে, কিন্তু যাবার দিন সকাল থেকে মনের বিষণ্ণতা কেটে বেশ
একটা চনমনে ভাব মনের ভেতর ছড়িয়ে পড়ল। সত্যি বলতে কি, একবার পুরী আর একবার বৈদ্যনাথ ধাম ছাড়া সেভাবে বাইরে বেরোনো হয়নি কখনো। মনটা বিভক্ত হয়ে রক্ষণশীল ভাগটা বলছে, ঘরের নিরাপদ পরিবেশ ছেড়ে বেরুচ্ছ কোথায় বাবু? এইসব ইচ্ছে তো ভালো নয়। আবার মুক্ত বাতাসলোভী তরুণ সত্তার অংশটা বলছে, বেরিয়ে পড়, এত বড় পৃথিবীটা সত্য বৈচিত্র্য নিয়ে অপেক্ষা করে রয়েছে তোমারই জন্য। সে সব না দেখে কলকাতার কেরানিগিরি করে মরবে। জিতে গেল তরুণ সত্তা, ইতিহাসে চিরকাল তাই জিতেছে। রাত্রি 10টার পরের ট্রেন, কাজেই মেস থেকে রাত্রিরে খাওয়া দাওয়া সেরেই বেরোলাম 9:45টার মধ্যে। রাউরকেল্লার এক্সপ্রেসের নির্দিষ্ট কামরার সামনে পৌঁছে গেলাম। সার্ভেয়ার সাহেব দেখি আগে থেকেই এসে গিয়ে দুখানা বেঞ্চিতে চাদর বিছিয়ে একটা মধ্যবয়সী একজন অবাঙালি ভদ্রলোক পুঁটলি খুলে সামনে চাপাটির গোছা, সবজি আর আচার নিয়ে বসে আছেন। অপর বেঞ্চিটি এখন খালি। সার্ভেয়ার ভদ্রলোকের নাম নির্মল কাঞ্জিলাল। তিনি জানলা দিয়ে মুখ বাড়িয়ে নজর রাখছিলেন। আমাকে দেখে চেঁচিয়ে বললেন, এই যে এই কামরায় চলে আসুন। গাড়িতে উঠে সুটকেসটা বাঁকে তুলে হোল্ডল খুলে বেঞ্চিতে বিছানা পাততে পাততে বললাম, মেজুকর্তা তো সেকেন্ড ক্লাসে যাবেন, তিনি এসেছেন তো? ও, সে আমাদের অনেক আগে। মহা ব্যস্ত বাগিস মানুষ, এর মধ্যেই দুবার এসে আপনি পৌঁছেছেন কিনা খোঁজ নিয়ে গেছেন। একটু খামখেয়ালি, কিন্তু ভালো লোক। নির্মলবাবুর কথা শেষ হতে না হতে মেজুকর্তা ফিরে এসে হাজির। জানালায় উঁকি দিয়ে আমাকে দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, যাক, এসে গিয়েছেন। আপনার মশাই ইয়ং ম্যান, আপনাদের এত দেরি হয় কি করে বলুন তো? সবিনয়ে জানালাম, খাওয়া দাওয়া করে বেরোতে একটু সময় লেগেছে। হে, খেয়ে এসেছেন? ট্রেন জার্নির অর্ধেক মজাই তো মাটি করেছেন। শুকনো খাবার যেমন পরোটা, রুটি, সামান্য সবজি, গুটিকায় কড়া পাকে সন্দেশ, এইসব নিয়ে ট্রেনে উঠবেন। গুটগুট করে ট্রেন চলবে আর টুকটুক করে খাবেন, তবে না মজা। তারপর গলার স্বর নিচু করে ওদিকের বেঞ্চিতে ভোজনরত কিছু অবাঙালি ভদ্রলোককে দেখিয়ে বললেন, ওই দেখুন, একজন বুদ্ধিমান লোক। গলার স্বর আবার স্বাভাবিক করে হেসে বললেন, এই দেরি করে খাওয়া সরাতে গিয়ে কত লোক ট্রেন মিস করে। যাক, আবার যেন নামতে দেরি করবেন না। আলু ফুটবার আগেই গাড়ি থেকে রাউরকেল্লায় ঢুকে যায়। বারামুন্ডা পার হতে আরম্ভ করলেই জিনিসপত্র গুছিয়ে নেবেন। বললাম, ভয় কি, এই ট্রেন তো রাউরকেল্লা ছাড়িয়ে আর যাবে না। মেজোকর্তা হেসে বলেন, তা ঠিক। আর একটা কথা, টাটানগর ছাড়বার পর লাইনের দুদিকে দৃশ্য খুব সুন্দর, কেবল পাহাড়, জঙ্গল আর ঝর্ণা। চাঁদনি রাত এখন, দেখতে খুব ভালো লাগে। আজকে রাত 2টোর পর আর ঘুমোবেন না। মানুষটার উপর শ্রদ্ধা জন্মে গেল। অফিসের একঘেয়ে আর নীরস কাজের মধ্যে মেজোকর্তার এই সরস ব্যক্তিত্বের দিকটা চোখে পড়ার কোনো সুযোগ পায়নি। বরং তার খামখেয়ালিপনা নিয়েই আড়ালে আমরা সকলে হাসাহাসি করছি। কার মধ্যে যে কি থাকে তা কে জানে। ট্রেন ছাড়ল। রেলের গুমটি, সান্টিং ইয়ার্ড ইত্যাদি ছাড়বার পর গতি বাড়িয়ে ট্রেন জোরে ছুটতে শুরু করলো। প্রথমে থামবে একেবারে খড়গপুরে, কিন্তু এখন সত্যি দুদিকে দেখবার কিছু নেই। অতি সাধারণ কিছু কুশ্রী জনপদ, দোকানপাট বন্ধ, পথে মানুষ প্রায় নেই। বিদ্যুতের আলো কম, তেলের বাতি জ্বলছে কোথাও কোনো বাড়ির বারান্দায়। বড় শহরের উপকণ্ঠ যেমন নিরানন্দ আর নিরস হয়, মেজোকর্তার কথা মেনে রাত 2টোর পর জাগলেই হবে। এখন মাথার পেছনে 2 হাত দিয়ে চিত হয়ে শুয়ে কামরার ছাদে কম পাওয়ারের বাতিটার দিকে তাকিয়ে রইলাম। ট্রেনের দুলুনিতে আস্তে আস্তে ঘুম পেয়ে গেল। ঘন্টা আড়াই পরে ঘুমটা আপনিই ভেঙে গেল। ঘড়িতে দেখি রাত প্রায় 1টা। তার মানে সামনে খড়গপুর আসছে। কনুয়ের ভর দিয়ে জানলা দিয়ে বাইরে তাকালাম। চাঁদের আলোয়
মাঠ প্রান্তর দ্রুত বেগে পেছন দিকে ছুটে চলছে। মৃদু আলোয় দৃশ্যমান পরিবেশে ফুটে রয়েছে এক দৈবী মায়া। এখনও 1 কি 1.5 ঘন্টা ঘুমিয়ে নিলেই হবে। আবার শুয়ে পড়তে যাচ্ছি, হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল। আকাশের অনেকখানি অংশে দীর্ঘ পথরেখা টেনে চন্দ্রালোকিত মাঠে এক বিশাল নীল উল্কা এসে পড়ল। আকাশে তার সঞ্চরণ পথে এখনো আবছা নীল আভা জেগে রয়েছে। দুরন্ত গতিতে ছুটে এসে মাঠের পড়ার প্রচণ্ড অভিঘাতে বোধহয় উল্কাটা টুকরো টুকরো হয়ে গেল। এক রাশ নীল আগুনের স্ফুলিঙ্গ ছিটকে উঠল মাঠের বুক থেকে। স্কুলের পাঠ্যবইতে পড়েছিলাম, প্রতিদিনই বহু উল্কা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, কিন্তু তার ভিতর খুব কমই মাটি পর্যন্ত পৌঁছায়। আমিও এই প্রথম কোনো উল্কা মাটিতে পড়তে দেখলাম। তাছাড়া কি কখনো নীল রঙের হয়? ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল একটা কথা। বহুদিন আগে তারানাথ কাল ভৈরবের উপাখ্যান শোনাবার সময় বলেছিল, তার জন্ম মুহূর্তে নাকি বিশাল এক নীল উল্কা আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অবধি চলে গিয়েছিল, ঠিক এমনি পথরেখা তৈরি করে। এবার যে গল্প অসমাপ্ত রেখে বাইরে যাচ্ছি, ফিরে নিশ্চয়ই বাকিটা শুনব। তাতেও তারানাথ একবার এই ব্যাপারটা উল্লেখ করেছিল বলে মনে পড়ল। এই দুটো ঘটনার কি কোনো যোগসূত্র আছে? নইলে আজই হঠাৎ নীল উল্কাপাত দেখলাম কেন? অবশ্য একটা কথা ঠিক, এর আগে খুব একটা বাইরে বেরোয়নি কখনো। গ্রামের পাঠশালা সাঙ্গ করে মহকুমা শহরে হোস্টেল থেকে পড়তাম। ম্যাট্রিকুলেশন পাস করে কলকাতার কলেজ, তারপর কলকাতাতেই চাকরি। আমি সত্যেন দত্ত বা নজরুলের কবিতার বাংলার দামাল ছেলে নই, সেভাবে দেখা হয়নি কিছু। জীবনে প্রথম গৃহপ্রাঙ্গণ পার হয়ে বেরোতে না বেরোতে একটা বিচিত্র জিনিস দেখলাম, এমনই অভিজ্ঞতার জনক। আবার শুয়ে পড়তে যাচ্ছি, হঠাৎ নজরে পড়ল ওধারের বেঞ্চের দিকে। সেখানে একজন মানুষ শুয়ে ঘুমোচ্ছে বললাম বটে, কিন্তু নিদ্রিত লোকের দেহে এক ধরনের অচেতনতা, শিথিলতা থাকে। একে দেখে মনে হয় যেন এমনি এমনি চোখ বন্ধ করে শুয়ে রয়েছে। বছর 40 বয়স হবে, পরনে খাটো ধুতি আর ফতুয়া বা পিরান জাতীয় কিছু। মুখশ্রী শান্ত আর নিরীহ। সে মুখে এমন একটা কিছু বৈশিষ্ট্য আছে যার জন্য বারবার তাকাতে ইচ্ছে করে। যদিও লোকটি একটু ওপাশ ফিরে শুয়ে থাকায় সম্পূর্ণ মুখটা ভালো করে দেখতে পাচ্ছি না, কিন্তু কথা হলো, লোকটি ট্রেনে উঠল কখন? হাওড়া থেকে গাড়ি ছাড়বার সময় পর্যন্ত কামরায় আমি, নির্মলবাবু আর সেই ভোজনরত অবাঙালি ভদ্রলোক ছাড়া আর অন্য কেউ ছিল না। গাড়িতে ঠিক গভীর ঘুম হয় না, আধো ঘুম আধো জাগরণের মধ্যে চাকার শব্দ, লাইনের ক্রসিং পার হবার ঘটাং ঘটাং আওয়াজ, কামরা দুলুনি সব অস্পষ্টভাবে টের পাওয়া যায়। কাজেই আমি জানি ট্রেন মধ্যে কোনো স্টেশন থামেনি, থামলে টের পেতাম। তাহলে অথবা থেমেছে নিশ্চয়ই, হয়তো মাঝখানে একটু গভীর ঘুম হওয়ায় বুঝতে পারিনি। নইলে আস্ত একটা মানুষ তো বাতাসে উড়ে এসে কামরার জানালায় ঢুকে পড়েনি। এইসব ভাবছি, গাড়ি ঢুকে পড়ল খড়গপুর স্টেশনে। এত রাত্রিরে প্ল্যাটফর্মে ভিড় ছিল না, দু একজন ঝিমন্ত চাওয়ালা ঘুরে বেড়াচ্ছে। এই কামরায় কেউ উঠল না। নির্মলবাবু ঘুমের মধ্যেই একবার বিড়বিড় করে বললেন, কি স্টেশন? বললাম, খড়গপুর। বাবা, বেশ। বলে নির্মলবাবু পাশ ফিরে আবার গভীরভাবে ঘুমিয়ে পড়লেন। ট্রেন ছাড়তে আমিও আরাম করে শুয়ে চোখ বুঝলাম। পরের বার ঘুম ভাঙল ট্রেন থামার সামান্য ঝাঁকুনিতে। রাত তখন 3:15। দেখলাম ছোট একটা স্টেশনে গাড়ি দাঁড়িয়েছে। আমাদের কামরা ঠিক সামনেই লোহার খুঁটির উপর তেলের বাতি জ্বলছে।
যদিও চমৎকার জ্যোৎস্নায় ফুটফুট করছে, বাতির কোনো দরকার নেই। তবু সরকারি আইন, গাড়ি আসবে 10-15 মিনিট আগে স্টেশনের কুলি এসে বাতি জ্বালিয়ে দিয়ে যায়। সারা রাত টানা জ্বলে না, তাতে সরকারের অকারণ খরচ বাড়ে। মাথায় পাগড়ি, গায়ে লাল কুর্তা পরা রেলের এক কুলি কামরার পাশ দিয়ে গম্ভীর হেঁড়ে গলায় বলতে বলতে চলছে, গৈলকেরা গৈলকেরা। তাকে জিজ্ঞেস করলাম, কি স্টেশন এটা? ও ভাই, সে হাঁটতে হাঁটতেই বলল, গৈলকেরা বাবুজি। মেজকর্তা ঠিকই বলেছিলেন। ভারী অপূর্ব দৃশ্য তো এই লাইনের। স্টেশনের একেবারে গা ঘেঁষে একটা বন জঙ্গলে ভর্তি পাহাড় উঠে গিয়েছে ওপর দিকে। প্ল্যাটফর্মে জনমানব নেই, পরিবেশে কোথাও কোনো সারা শব্দ নেই, কেবল চাঁদের আলোয় হালকা স্বপ্নের রং দিয়ে আঁকা একখানি দক্ষ শিল্পীর তৈরি ছবি আমার সামনে মেলে রাখা আছে। হঠাৎই নৈশ মগ্নতা ভেঙে সামনের পাহাড়ের জঙ্গল থেকে কর্কশ গলায় কি একটা প্রাণী ডেকে উঠল। অবাক হয়ে ভাবছি, জিনিসটা কি হতে পারে। এমন সময় আমার পেছন থেকে নির্মলবাবু গলা ভেসে এলো, ময়ূর, ওটা ময়ূরের ডাক। পেছনে তাকিয়ে দেখি সার্ভেয়ার সাহেব ঘুম ভেঙে উঠে বসেছেন। বললাম, হ্যাঁ। প্রথমে বুঝতে পারিনি, তারপর মনে পড়ল কলকাতার চিড়িয়াখানায় এই ডাক শুনেছি। শহরের লোক তো একটু ধাঁধা লেগে যায়। আপনি কি করে বুঝলেন? একটা হাই চেপে সার্ভেয়ার সাহেব বললেন, সিনেমা দেখো। সিনেমা দেখে? তার মানে? আরে মশাই, আমিও আপনার মতো শহরের মানুষ। ময়ূরের ডাক রোজ শুনবো কোথা থেকে? গত মাসে ভক্ত ধ্রুব ফিল্ম দেখতে গিয়েছিলাম, তাতে একটা দৃশ্যে রয়েছে ধ্রুব জঙ্গল বুঝে ব্যাসে ধ্যান করছে, তার চারদিকে চড়ে বেড়াচ্ছে কটা ময়ূর, তার মধ্যে একটা কয়েকটার ক্যাঁক ক্যাঁক করে ডাকলো, কিন্তু সেই আওয়াজে ধ্রুবর ধ্যান ভাঙলো না। ডিরেক্টর সেই ব্যাপারটাই দেখতে চেয়েছিলেন। আরে ওটাই মনে পড়ে গেল। নির্মলবাবু উঠে এসে আবার বেঞ্চিতেই জানলার ধারে বসলেন। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে এগিয়ে দিয়ে বললেন, নিন। একসঙ্গে বাইরে বেরুলে একটা সহজ ঘনিষ্ঠতা গড়ে ওঠে, পরম মর্যাদা কিংবা সামাজিক অবস্থানের পার্থক্যটুকু মুছে দেয়। তবু অফিসে নির্মলবাবু আমার চেয়ে উপরবালা। উনি দিচ্ছেন বলেই তো আর সঙ্গে সঙ্গে একটা তুলে নেওয়া যায় না। সসংকোচে বললাম, না না, থাক। থাক কেন? নিন, ধরুন একটা। এখন আমাদের বেশ কিছুদিন একসঙ্গে থাকতে হবে, লজ্জা ঝেড়ে না ফেললে চলবে কি করে? আপনি স্মোক করেন তা আমি জানি। ক্যাভেন্ডার্স নেভি কার্ড একখানা ধরিয়ে মাথা সোজা করতে প্রথম নজর পড়ল ওপারের বেঞ্চিতে। অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইলাম। সেই মাঝপথে হঠাৎ উঠে আসা রহস্যময় লোকটি আর সেখানে নেই। আমার দৃষ্টি অনুসরণ করে নির্মল কাঞ্জিলাল একবার ওপাশে তাকালেন, তারপর বললেন, কি হয়েছে ওদিকে অমন করে দেখছেন? বললাম, না মানে ওই দিকের বেঞ্চিতে একজন লোক শুয়ে ঘুমোচ্ছিল, সে গেল কোথায়? নির্মলবাবু আমার দিকে তাকিয়ে বললেন, মাঝে কোনো স্টেশনে নেমে গিয়েছে হয়তো, জিনিসপত্র কিছু নিয়ে টিয়ে যায়নি তো, দেখে নিন ভালো করে, দিনকাল খারাপ পড়েছে। না ঠিক তা নয়, মানে বলতে গিয়েও থেমে গেলাম। এই সামান্য ব্যাপার নিয়ে বেশি কথা বললে নির্মলবাবু হয়তো আমাকে বাতিগ্রস্ত ভাববেন। কথা গতি বদলে বাইরের দিকে তাকিয়ে বললাম, কি অপূর্ব দৃশ্য, তাই না? মেজকর্তা ঠিকই বলেছিলেন, বাকি রাতটুকু আর ঘুমানো উচিত হবে না। নির্মল কাঞ্জিলাল মানুষ ভালো, কিন্তু একটু বাস্তববাদী, নিরস প্রকৃতির। ক্যাভেন্ডার্সে একটা লম্বা সুখ টান দিয়ে
জানলাগুলি অবশিষ্টাংশ বাইরে ফেলে আবার শোয়ার উদ্যোগ করতে করতে তিনি বললেন, আপনাদের মনে অসীম কবিত্ব, আপনারাই বরং প্রকৃতি দেখুন, আমি আর একটু ঘুমিয়ে নিই। রাউরকেলা ঢোকবার আগের মুখে ডেকে দেবেন। মেজ কথা অমন করে বললেন, তার মুখের ওপর তো আবার না বলা যায় না, কিন্তু আমার ঘুমই ভালো। তিনি আবার লম্বা হয়ে চোখ বুঝলেন। অবাঙালি ভদ্রলোক সেই যে খাওয়া দাওয়া সেরে শুয়েছেন, সারা রাত ট্রেনের দুলুনি ঝাঁকুনি বা আমাদের কথাবার্তার শব্দে তার নিদ্রার কিছুমাত্র ব্যাঘাত ঘটেনি। এসব নিশ্চিত নিরুদ্বেগ মানুষ দেখলেও হিংসে হয়। রাউরকেল্লা পৌঁছানো পর্যন্ত সত্যি আমার আর ঘুম হলো না। শুক্লা নবমীর চাঁদ পশ্চিমে ঢলে পড়েছে। শটশট পিছিয়ে যাওয়া বড় বড় গাছগুলো দীর্ঘ ছায়া মাটিতে। হঠাৎই একটা কালো গ্র্যানাইটের টিলা লাইনের পাশেই ক্ষীণ ধারা ঝর্ণা নেমে এসেছে তার গা বেয়ে। আর সবকিছুর ওপর সেই স্ম্লান হয়ে আসা শেষবারের মায়াবী জ্যোৎস্না। সম্মোহিতের মতো বাকি রাতটুকু জানলার পাশে বসে কাটিয়ে দিলাম। ট্রেন যখন রাউরকেল্লা পৌঁছালো তখন ভালো করে ভোর হয়নি। আমরা তিনজন যখন স্টেশনের বাইরে এসে দাঁড়ালাম তখনও মানুষজন জাগেনি। দু তিনটে ছোট গুমটি দোকান আছে, বোধহয় চা বা খাবারের, সেগুলো বন্ধ। কেবল মাথায় পাগড়ি জড়ানো একটা বৃদ্ধ চাওয়ালা পেতলের কলসিতে চা বিক্রি করছে। তাকে ডেকে সবাইকে চা দিতে বলা হলো। ভাঁড়ে চুমুক দিয়ে মেজকর্তা বললেন, সিমডেগা থেকে জিপ নিয়ে লোক আসবার কথা ছিল, কি হলো তাদের কি বুঝতে পারছি না তো। প্রথমবার শেষ করে মেজকর্তা চাওয়ালাকে বললেন, আর একবার করে দাও, এতেই দাও। দ্বিতীয়বারের চায়ে যখন চুমুক দিচ্ছি তখনই একটা রং ওঠা হুইলির জিপ নানা রকম শব্দ করতে করতে স্টেশন চত্বরে এসে ঢুকলো। তার থেকে নেমে হনহন করে আমাদের সামনে এসে দাঁড়ালো এক অদ্ভুত চেহারার মানুষ। অদ্ভুত বলছি এই কারণে, লোকটি কেবলই লম্বা, তার শরীরের অন্য কোনো মাত্রা নেই। সরু সরু কয়েক টুকরো বাঁশের ওপর পোশাক আশাক জড়ালে যেমন দেখায়, একেও ঠিক তেমনই দেখতে। ছোটবেলায় পাকাটিয়ায় তালপাতা দিয়ে তৈরি এরকমের খেলনা সেপাই মেলায় বিক্রি হতে দেখেছিলাম। এই মানুষটিকে দেখে সে কথা মনে পড়ে গেল। লোকটি তাড়াহুড়ো করতে গিয়ে বার দুই প্রবল হোঁচট খেয়ে আমাদের সামনে উপস্থিত হয়ে নির্ভুলভাবে মেজকর্তাকে দলপতি হিসাবে চিহ্নিত করে বলল, নমস্কার, আমি জলধর পান্ডা। মেজকর্তা বললেন, নমস্কার, তুমি আমাদের সিমডেগা অফিসের ওভারসিয়ার? আজ্ঞা। জলধর পান্ডার উচ্চারণ বৈশিষ্ট্যে যে কোনো অঞ্চলের মানুষ তা স্পষ্ট হয়ে ওঠে। সে মানুষ ভালো, তাও তার বিনীত কথা বলার ভঙ্গি আর আচরণে বোঝা যায়। ঠিক আছে, আমাদের মালপত্র জিপে ওঠবার ব্যবস্থা করো, যেতে যেতে কথা হবে। আমাদের ব্যক্তিগত ব্যবহারের জিনিস কারোরই খুব বেশি নেই। একটা করে তরঙ্গ আর একটা বিছানার বান্ডিল। কেবল সার্ভেয়ার নির্মলবাবুর জরিপের কাজে প্রয়োজনীয় যন্ত্রপাতি তিনটে বড় কাঠের তালা লাগানো বাক্সে চলছে। দূরবীন, চেন, থিওডোলাইট আর আরও কি কি সব রয়েছে। জিপের সামনে সিটে ড্রাইভারের পাশে বসলেন মেজকর্তা। আমি, নির্মলবাবু আর জলধর পেছনের দুই সারি মুখোমুখি সিটে ভাগ করে। গাড়ি যখন চলতে আরম্ভ করল তখন ভোরের আলো বেশ স্পষ্ট হয়ে ফুটেছে। জলধর বলল, এখনো শহরের দোকানপাট কিছু খোলেনি, চলুন 20-22 মাইল গেলে বীর মিত্রাপুর বলে একটা ছোট জায়গা পড়বে। সেটা বিহার আর উড়িষ্যার বর্ডার। সেখানে একটা খাবারের দোকান, সকালে খুব ভালো কচুরি আর জিলিপি ভাজে। বহু লোক ভিড় করে খেতে আসে। আমরাও ওই দোকানে খেয়ে নেব। আপনাদের কিছু খিদে ফিদে পেয়ে গিয়েছে নিশ্চয়ই।
সামনের সিট থেকে মুখ না ঘুরিয়ে মেজকর্তা বললেন, কচুরির সঙ্গে আর কি দেয়? একটু অবাক হয়ে জলধর বলল, আইগা? বলছি কচুরির সঙ্গে সে দোকানদার আর কি দেয়? ডাল না তরকারি? ও না, তরকারি নয়, ডাল দেয়, বুটের ডাল। একটা নিঃশ্বাস ফেলে মেজকর্তা বললেন, আমি ছোটবেলায় যে স্কুলে পড়তাম সেই স্কুলে দারোয়ান শান্তি টিফিনের সময় ছেলেদের কাছে বিক্রি করার জন্য লুচি ভাজতো। লুচির সঙ্গে আলু দিত, কুমড়ো আর পেঁয়াজ দিয়ে রান্না করা একটা তরকারি। সত্যি কথা বলতে কি, ওই তরকারির লোভেই আমরা শান্তি লুচি খেতে যেতাম। সে স্বাদ এখনো মুখে লেগে রয়েছে। বড় বড় সাইজের লুচি, 2 পয়সা করে দাম নিত। বললাম, এক একজন লোকের রান্নার হাত খুব ভালো হয়। ঠিকই বলেছেন। মেজকর্তা বললেন, এক্ষেত্রে ব্যাপারটা শুধু ভালো রান্নার নয়। এখন বুঝতে পারি দুটো কারণে শান্তির রান্না আমাদের ভালো লাগতো। প্রথম কারণ, তখনও অল্প বয়স, বাড়ির 8 পৌরে রান্নার বাইরে অন্য কোনো ভালো খাওয়ার অভিজ্ঞতা ছিল না। সেই অনভিজ্ঞ রসনায় দোকান থেকে কিছু কিনে গেলেই তা মধুর লাগতো। দ্বিতীয় কারণ, রান্নায় কুমড়োর সঙ্গে পেঁয়াজের ব্যবহার আমাদের পরিবারে সাধারণভাবে বাঙালি মধ্যবিত্ত সমাজে ছিল না। সেই নতুনত্বটাও আকর্ষণ করত। একটু থেমে মেজকর্তা আবার বললেন, 2 আগে কি একটা কাজে আমার ছোটবেলায় সেই স্কুলে একবার যেতে হয়েছিল। কাজ সেরে বেরোবার সময় হঠাৎ মনে হলো একবার শান্তির খোঁজ করে যায়। স্কুলের বড় ফটকের পাশে দুখানা নিচু ধরনের টালির ঘরে সপরিবারে শান্তি বাস করত। ঘর দুটো দেখলাম একই রকম আছে। ডাকাডাকি করতে একজন নুজ্জদেহ বেরিয়ে এসে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কাকে খুঁজছেন? বললাম, এই ঘরে শান্তি বলে একজন থাকতো, এই স্কুলে দারোয়ান। অনেকদিন আগের কথা বলছি। সে এখন কোথায় থাকে বলতে পারেন? কাঁচা পাকা দাড়িওয়ালা সেই বুড়ো অবাক হয়ে একটু তাকিয়ে থেকে বলল, আমি তো শান্তি। ভালো করে তাকিয়ে দেখলাম। হ্যাঁ, ছোটবেলায় যে শান্তিকে দেখেছি অনেকটা মিল আছে তার সঙ্গে, কিন্তু জড়া তার পূর্বের চেহারাকে গ্রাস করেছে। শান্তি বলল, আপনি কে বাবু? আমাকে কেন খুঁজছেন? বললাম, আমি স্কুলে অনেকদিন আগে পড়তাম। তুমি টিফিনের সময় লুচি ভাজতে মনে আছে? লুচি খাবার জন্য পয়সা জমিয়ে রাখতাম। ও, তুমি বড্ড বুড়ো হয়ে গেছো শান্তিদা। শান্তি হেসে বলল, তা হব না, বয়স 75 হলো। তোমার নাম কি খোকাবাবু? নাম বললাম, আমাদের ব্যাচের 2-1 ছেলের নাম বললাম। সে ভালো চিনতে পারলো না, কিন্তু পুরনো ছাত্র মনে করে দেখা করতে এসেছে, এতেই সে ভারী খুশি। আর চাকরির বয়স নেই, কিন্তু স্কুল কর্তৃপক্ষ ভালোবাসে পুরনো 2 ঘরের মধ্যে একটাই তাকে থাকতে দিয়েছে। সেখানেই বাকি জীবনটা সে কাটিয়ে দেবে। আমাকে সে আবার যেতে বলছিল, আর যাওয়া হয়নি। বীরমিত্রাপুর এসে গেল। গরম কচুরি আর জিলিপি পেট ভরে খেয়ে আবার পথে। গাড়িতে উঠবার আগে নির্মলবাবু মেজকর্তার মতো বললেন, শুনুন ভাই, বাইরে কাজ করতে এসেছি, এখানে আর অফিসের ফর্মালিটি টেনে আনবেন না। সিগারেট খেলে ধরিয়ে ফেলুন। সিগারেট ধরিয়ে গাড়িতে উঠলাম। পথের দুধারে প্রান্তর, কোথাও শ্যামল স্পর্শাস্তীর্ণ, কোথাও প্রস্তরময়, কখনো বা নিবিড় বনভূমি। তার মধ্যে দিয়ে বয়ে চলেছে আঁকাবাঁকা পাহাড়ি নদী। পথ কখনো চড়াই ভেঙে উঠেছে, কখনো আবার নেমে আসছে সমতলে। এই আশ্চর্য সুন্দর পরিবেশের ভিতর দিয়ে যেতে যেতে ঘোড়াক্ষরেও বুঝতে পারিনি কি অদ্ভুত অভিজ্ঞতা আগামী কয়েকদিনের মধ্যে আমার হবে। পরের 1 সপ্তাহের ভেতরই উপলব্ধি করেছিলাম তারানাথ আমার জীবনের সঙ্গে কতখানি জড়িয়ে গিয়েছে। যাই হোক, যেভাবে ঘটেছিল
সেভাবেই ঘটনাটা বলি। তো বন্ধুরা, আজকের মতো গল্পটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের এপিসোডে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী অংশগুলি জানতে হলে চোখ রাখতে হবে নেক্সট এপিসোডগুলিতে। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের এপিসোডে। নমস্কার।